জোসেফ, জোসেফ ওঠো না। আর কত ঘুমোবে, ওঠো না। কি হলো কি? আরে আজকে তো সানডে, আজ কোনো কাজ না, আজকে শুধু আমি ঘুমোতে চাই ব্যাস। কিন্তু আজ আমাদের অনেক কাজ আছে। এই বাড়িটা যে নিয়েছো, ইন্টেরিয়র করতে হবে তো। সেগুলো তুমি দেখে নাও, এই দায়িত্ব আমি তোমার ওপর দিয়ে দিয়েছি। আমি একা একা কিভাবে করব? জাস্ট থিঙ্ক, যদি তোমার ইনপুট থাকে তাহলে তো কাজটা ভালো হবে। আমার ইনপুট কালকে পাবে, ওকে? দিস ইজ নট ডান। হ্যাঁ, আমি তোমার সঙ্গে কথা বলবো না। ভালো তো, অন্তত কিছুদিন শান্তি পাবো। আরে আরে আমি মজা করছিলাম। নিজের বউয়ের সঙ্গে মজা করবো নাকি অন্য কারো বউয়ের সঙ্গে করব? হ্যাঁ, আমি তোমার সঙ্গে কথা বলবো না। এতেও তুমি রেগে গেলে? বেচারা তোমার হাজবেন্ড তো অল টাইম কাজ করে, ও একটু রেস্টও নেবে না? এটা কিন্তু ঠিক করছো না। গড ইজ ওয়াচিং। ঠিক আছে, তুমি রেস্ট করো, কিন্তু ইভিনিং এ তোমাকে আমার সঙ্গে ইন্টেরিয়র সেট করতেই হবে। ঠিক আছে, কিন্তু এখন আমি আর ঘুমোতে চাই না। কেন? এখন আর ঘুমাবে না? এখন শুধু তোমাকে ভালোবাসবো। আচ্ছা, এসবের জন্য তো অনেক সময় আছে। এখন ঘুম পাচ্ছে না? তুমি এত সুন্দরী, আমার ঘুম আসবে কি করে? নমস্কার, আমি হলাম কাঞ্চন অবস্থি। আরও একবার আপনাদের স্বাগত জানাচ্ছি এই ক্রাইম চক্রের একটা নতুন এপিসোডে, একটা নতুন কাহিনী নিয়ে। জোসেফ আর রিটা একটা হ্যাপিলি ম্যারিড কাপল। ওদের অনেক দিন হয়েছে বিয়ে হয়েছে। একটা ছোট্ট শহরে জোসেফ একটা কার রেন্টালের বিজনেস করত। ওর কাছে কিছু গাড়ি ছিল, যার মধ্যে একটা গাড়ি ও নিজেই ড্রাইভ করত। জোসেফ খুব মন দিয়ে পরিশ্রম করত। আর জোসেফ রিটা একটা নতুন বাড়ি কিনেছিল, যেটার ইন্টেরিয়রের কাজ ওরা করাচ্ছিল। কিন্তু কেউ ছিল যে ওদের ওপর নজর রাখছিল, যে লুকিয়ে লুকিয়ে ওদের দেখত। যেমন আমরা দেখতে পেলাম যে একটা বোরখা পরে কেউ বড় একটা ব্যাগে করে কিছু নিয়ে যাচ্ছে। আসলে এই ব্যাগের মধ্যে কী ছিল? আসলে কি হয়েছিল? এটা কি কোনো অপরাধের সতর্কবাণী ছিল? কিন্তু আসলে কার সঙ্গে হয়েছিল এই অপরাধ? আসুন দেখে নিই পরের কাহিনী। কি করছো আমার জান? তোমার খাওয়ার প্রস্তুতি। আচ্ছা, মাঝে মাঝে আমার মনে হয় যে ভগবান আমার প্রতি কতটা সদয়, তাই না? ভালোবাসার মতো এত সুন্দরী একটা বউ পেয়েছি, আর সে এত ভালো খাবারও বানায় আর আমার খেয়াল রাখে। আসলে কি বলো তো, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, আর আমি চাই আমি তোমাকে পৃথিবীর সব খুশি এনে দেব। তোমার উপর যেন কোনো দুঃখের ছায়া না পড়ে। তুমি যে এই কথা বলো না, সোজা আমার বুকে এসে লাগে। একদিন এভাবে আমার হার্ট অ্যাটাক না হয়ে যায়। এরকম বলো না, আমার ভয় করে। আর মরুক তোমার শত্রুরা, আমার আয়ু যেন তোমার লেগে যায়। আমি তোমার আয়ু নিয়ে কি করব? একা একা আমি বাঁচতে পারবো নাকি? বাঁচতে হলে তোমার সঙ্গেই বাঁচতে চাই। তবে এটা তুমি ঠিকই বলেছ। চলো, আমি আমার আয়ুটা ফেরত নিয়ে নিচ্ছি। তাহলে নিয়ে নাও না। চলো যাই। কোথায়? ঘরে। ধ্যাৎ। কেন? আরে তুমিও না। আরে কি শোনো, অসুবিধে? আমাকে রান্না করতে হবে, অনেক কাজ আরে আছে। খাবার বানাতে আমি হেল্প করে আরে, দেবো, চলো না। আদিল, 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 আদিল। সরি মেম সাহেব, ওই একটু চোখ লেগে গেছিল, ঘুমিয়ে পড়েছিলাম। 10টা বেজে গেছে আদিল, আর এখনো তুমি ব্রেকফাস্টটাই বানাওনি। অফিসে যেতে আমার লেট হয়ে যাচ্ছে। তোমাকে এখানে কাজ করার জন্য রেখেছি, বিশ্রাম নেওয়ার জন্য নয়। মেম সাহেব শুধু 2 মিনিট দিন, আমি খাবার তৈরি করে দিচ্ছি। কোনো প্রয়োজন নেই তার, আমি বাইরে গিয়েই কিছু খেয়ে নেব। কিন্তু মনে রেখো, দ্বিতীয়বার যেন একই জিনিস না ঘটে, নাহলে এই চাকরিটা না তোমার হাত থেকে চলে যাবে। আমার ভালো মানুষের বারবার সুযোগ নিতে চেষ্টা করো না। সরি মেম সাহেব।
কি যে করো ভগবান, একটা প্রেম হলো তাও মেম সাহেবের সঙ্গে। এ কেমন ভাগ্য বলো তো। ও কোনোদিন আমার সঙ্গে ভালোভাবে কথাটাও বলবে কি? মনে হচ্ছে এমনিই জীবন নিয়ে নেবে আমার। হ্যাঁ। বলছি ম্যাডাম, হুম? ওই কালকে না আমার আসতে একটু লেট হবে, একটা দরকারি কাজ আছে। কোনো ব্যাপার না, আমি অন্য ক্যাব করে নেব। এমনিতেও কাল একটা আর্জেন্ট মিটিং আছে, আমায় তাড়াতাড়ি যেতে না হবে। না, তার কোনো প্রয়োজন নেই, আমি অন্য ড্রাইভারের ব্যবস্থা করে দেবো। ওহ, সো সুইট অফ ইউ, থ্যাংক ইউ। ছাড়ো ছাড়ো, এটা তুমি কি করছো? What the- আর যদি এরকম কিছু করো তাহলে টানে মেরে ফেলবো কিন্তু। ম্যাডাম, কি হয়েছে? আপনি ঠিক আছেন? কিছু না। আপনি এখানে কেন? ওই আপনার মোবাইলটা গাড়িতে ফেলে গেছিলেন, তাই দিতে এলাম। থ্যাংক ইউ। মুমতাজ আধুনিক মানসিকতার মেয়ে ছিল, যে একটা বড় কোম্পানিতে ভালো একটা পজিশনে কাজ করত। ও বাড়ির কাজকর্ম আর দেখাশোনার জন্য আদিল নামের একটি ছেলেকে নিজের বাড়িতে রেখে দিয়েছিল। মুমতাজ আদিলকে একজন কেয়ারটেকার হিসেবেই দেখত, কিন্তু আদিল মনে মনে মুমতাজকে খুব চাইত। ও মুমতাজকে বিয়ে করতে চেয়েছিল। জোসেফ মাঝে মাঝেই মুমতাজকে তার অফিস থেকে পিক আপ অ্যান্ড ড্রপ করতে যেত। মুমতাজ ওর রেগুলার ক্লায়েন্ট ছিল। একদিন মুমতাজ যখন নিজের ফোনটা গাড়িতে ফেলে এসেছিল, তখন জোসেফ ওকে মোবাইলটা ফিরিয়ে দিতে গেল, আর সে দেখল যে মুমতাজ আদিলের ওপর ভীষণ রেগে রয়েছে, আরও আদিলকে চড়ও মেরেছে। জোসেফ তার পরের দিনই মুমতাজকে এর কারণ জিজ্ঞেস করল। মুমতাজ তাকে বলে যে আদিল তাকে খারাপভাবে স্পর্শ করার চেষ্টা করেছে, আর তারপর কি হয়েছে? একটা সুটকেসে মহিলা ডেড বডি পাওয়া গেছে, বডিকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিয়েছি। এই বডিটা চেনা গেছে? বডিটা মুমতাজ নামের একজন মহিলার। উনি একটা বড় কোম্পানিতে ম্যানেজারের জব করতেন। মার্ডার ওয়েপন? স্যার, গলা টিপে খুন করা হয়েছে, তারপর ব্যাগে ভরে এখানে এনে ফেলা হয়েছে। আচ্ছা, বডির আশেপাশে কিছু পাওয়া গেছে? না স্যার, বডির পাশে একটা বোরখা পাওয়া গেছে, হতে পারে ওটা ওই মেয়েটারই। আর একটা কথা স্যার, মনে হচ্ছে বডিটা রাতেই ঠিকানা লাগানো হয়েছে। একটা কাজ করো, এই মেয়েটার ব্যাপারে খোঁজ নাও, আর আশেপাশে খোঁজ নাও কাউকে বড় ব্যাগ সহ দেখা গেছে নাকি। যদি এদিকে কোনো ক্যামেরা থাকে তো সিসিটিভি ফুটেজ বের করো ফার্স্ট। ইয়েস স্যার। স্যার, ব্যাগটাকে দেখে মনে হচ্ছে যে টেনে হিঁচড়ে এই পর্যন্ত আনা হয়েছে। স্যার, এত দূর এত ভারী একটা ব্যাগ আনা সম্ভব না, তাই না? এটা হতে পারে কিছু দূর পর্যন্ত গাড়িতে আনা হয়েছে, তারপর টানা হয়েছে। স্যার, একটা কাজ করো, এই মেয়েটার অফিসে যাওয়ার খোঁজ নাও যে কারোর সাথে এর কোনো ঝগড়া বা ঝামেলা ছিল কিনা। এর রিজন মার্ডার হতে পারে। ইয়েস স্যার। কি হয়েছে? স্যার, এটাই হলো মুমতাজের বাড়ি, লক করা। এই আশেপাশে দেখো কোনো সিসিটিভি ক্যামেরা আছে নাকি। দরজা ভাঙো। স্যার। পুরো বাড়িটার তল্লাশি নাও, যদি খুন এখানে হয়ে থাকে তাহলে কিছু না কিছু সূত্র তো অবশ্যই পাওয়া যাবে। ওকে স্যার। স্যার, এই দেখুন স্যার, একজন পুরুষের শার্ট, মানে এখানে আরো একজন থাকতেন। খোঁজ নাও কার জামা ওটা। ঠিক আছে স্যার। মুমতাজের জীবনে সবকিছু নর্মালি চলছিল, কিন্তু হঠাৎ করে পুলিশ ওর লাশ একটা নির্জন রাস্তার ধারে একটা ব্যাগের মধ্যে পায়। কিন্তু মুমতাজকে আসলে খুন কে করেছে
ওই বোরখা পরে কোনো পুরুষ ছিল নাকি মহিলা? আর আদিলই বা কোথায়? আদিলের গায়ে মুমতাজের হাত তোলা আর তার ঠিক পরেই মুমতাজের লাশ এইভাবে রাস্তার ধার থেকে পাওয়া, এটা কি শুধুই একটা কাকতালীয় ঘটনা? যদি তাই হয় তাহলে আদিল হঠাৎ করে কোথায় অদৃশ্য হয়ে গেল? তবে আদিলই কি মুমতাজকে খুন করেছে? পুলিশ মুমতাজের অফিসে খোঁজ খবর নেয়। সেখান থেকে জানতে পারে যে অফিসের লোকেরা মুমতাজের ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছুই জানে না। মুমতাজ বেশিরভাগই একা থাকতে পছন্দ করত আর কারোর সঙ্গে বেশি কথাও বলতো না। আরে তাড়াতাড়ি ফিরে এসেছো। আর কিছুদিন ধরেই দেখছি বেশ তাড়াতাড়ি ফিরে আসছো তো তুমি। আরে যে ম্যাডামকে আমি ড্রপ করতে যাই না, ওনার ফোনটা অফ আসছে। ওনার বাড়ি গিয়ে দেখলাম যে তালা দেওয়া রয়েছে, জানি না কোথায় গেলেন। তাই জন্য আজকে আমার পুরো ছুটি, আর বাকি কাজগুলো তো ড্রাইভারই করে নেয়। বাহ, তাহলে চলো আমার সঙ্গে হাতে হাতে কাজ করো। ছুটি পেয়েছি মানে তোমাকে শুধু আজকে ভালোবাসবো। আচ্ছা শোনো না, কয়েকদিনের জন্য চলো না বাইরে ঘুরে আসি। কোথায় যাবে? আমাদের হানিমুনে আমরা যেখানে গিয়েছিলাম সেখানে। হ্যাপি? ইয়েস। সরি, আরে আসলে দরজা খোলা ছিল তাই আমরা ঢুকে পড়েছি। আপনার নাম জোসেফ? হ্যাঁ স্যার, আমি জোসেফ। আপনারা আসুন, বসুন। কি হয়েছে স্যার, কি জন্য এসেছেন? জোসেফ বাবু, মুমতাজের মার্ডার হয়ে গেছে, সেই ব্যাপারে আপনার সঙ্গে কথা বলতে এসেছি। কিন্তু কি করে মুমতাজ ম্যাডামের মার্ডার হলো? আমি তো ওনার বাড়িতে গিয়েছিলাম, বাড়িটা তালা দেওয়া আর ফোনটাও তো অফ। হ্যাঁ, ওনার ডেড বডি আমরা ডিকিতে পেয়েছি। আপনি কি কাউকে সন্দেহ করেন বা এরকম কোনো কথা জানেন যার সঙ্গে মুমতাজ দেবীর মার্ডারের সম্পর্ক আছে? স্যার ওই আদিল। আদিল? আদিল কি ওর বয়ফ্রেন্ড ছিল নাকি? না, বয়ফ্রেন্ড না। আদিল মুমতাজ ম্যাডামের কেয়ারটেকার ছিল, ওনার বাড়িতেই থাকতো আর ওনাকে দেখাশুনো করতো। ওখানে তো কেউ ছিল না। স্যার আমার মনে হচ্ছে ওই যে শার্টটা দেখলাম না, ওটাই আদিলের হবে। এই আদিলের ওপর সন্দেহের কারণ? স্যার ওই একদিন মুমতাজ ম্যাডামের মোবাইল আমার গাড়িতে ফেলে গেছিলেন, তাই আমি ওটা ফেরত দেওয়ার জন্য ওনার বাড়িতে যাই। তখন আদিল আর মুমতাজ ম্যাডামের ঝামেলা হচ্ছিল, আর মুমতাজ ম্যাডাম ওকে একটা চড়ও মেরেছিলেন। কেন? হ্যাঁ, ওই পরের দিন আমি জিজ্ঞেস করাতে ম্যাডাম বললেন যে আদিল ওনাকে ভালোবাসে, আর ওনাকে ম্যাডামকে বিয়ের জন্য প্রস্তাবও দিয়েছে। আচ্ছা, আদিলের নাম্বার পাওয়া যেতে পারে কি? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি দিচ্ছি। আচ্ছা, এই আদিলের নাম্বারটা ট্রেসিংয়ে পাঠিয়ে দাও। স্যার জোসেফকে জিজ্ঞাসাবাদ করার পরে পুলিশ এটা জানতে পারে যে আদিল মুমতাজের সঙ্গে জোর জবরদস্তি করতে চেষ্টা করছিল, বা এটাও বলা যায় যে খারাপভাবে স্পর্শ করার চেষ্টা করছিল, যে কারণে মুমতাজ আর আদিলের মধ্যে ঝগড়া হয়েছিল। আর হয়তো আদিলই বদলা নেওয়ার জন্য মুমতাজকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। পুলিশ আদিলের মোবাইলটা ট্রেস করতে থাকে। প্রথমে সেটা আউট অফ নেটওয়ার্ক ছিল, কিন্তু হঠাৎ করে মুমতাজের বাড়ির কাছেই ওর লোকেশন ডিটেক্ট করা যায়। পুলিশ তার নিজের টিম নিয়ে একটা ফাঁদ পাতে আর আদিলকে ধরেও ফেলে। বল, কেন মেরেছিস মুমতাজকে? স্যার কি বলছেন স্যার এসব? আমি মারিনি মুমতাজকে, আমি তো একই কথা বারবার বহুবার বলে যাচ্ছি, কিন্তু তাও আপনি একই কথা জিজ্ঞেস করে যাচ্ছেন। কারণ তুই ওকে ভালোবাসতিস, তোর নোংরা নজর ওর উপরে ছিল, আর তুই ওকে খারাপভাবে টাচ করার চেষ্টা করেছিলি, তাই ওর কাছে থাপ্পড়ও খেয়েছিস তুই, যাতে তোর ইগো হার্ট হয়েছে, আর তুই প্রতিশোধ নেওয়ার জন্য ওকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিস আর পালিয়ে গেছিস। হ্যাঁ? না স্যার, স্যার দেখুন, আপনি যেটা বলছেন আমি মানছি সেটা সত্যি, আমি না বলছি না, কিন্তু স্যার আমাকে বিশ্বাস করুন, আমি মারিনি। স্যার আমি আমার গ্রামে গেছিলাম, আমি ফিরে এসে দেখি আপনারা বাইরে দাঁড়িয়ে আছেন। আমি পাশের বাড়ির আন্টিকে জিজ্ঞেস করে জানলাম যে মেম সাহেবের মার্ডার হয়ে গেছে।
স্যার আমি ভেবেছিলাম আপনারা আমাকেই ধরবেন, তাই আমি পালাচ্ছিলাম স্যার। স্যার আমাকে বিশ্বাস করুন স্যার, আমি মারিনি। স্যার এই সিসিটিভি ফুটেজটা পাওয়া গেছে। রিটা, গেটিং লেট। কি করছো তুমি? হ্যাঁ, আসছি তো। তাড়াতাড়ি করো। আসছি তো বাবা। কি সুন্দর লাগছে তোমায়। চলো, লেটস গো। এই যে জোসেফ বাবু, মার্ডার করে পালাচ্ছেন কোথায়? স্যার, আমি কাউকে মার্ডার করিনি স্যার। স্যার, আমরা তো ছুটি কাটাতে যাচ্ছি, ও কেন কাউকে মার্ডার করবে? সেটা তো জোসেফ বাবুই বলতে পারবেন। স্যার, আমি কাউকে মার্ডার করতেই পারি না স্যার। ডেড বডিকে ব্যাগের মধ্যে রেখে টেনে নিয়ে যাওয়ার যে সিসিটিভি ফুটেজ আমরা পেয়েছি, তাতে যে ঘড়িটা দেখা গেছে সেটা আপনার। আর মার্ডার স্পটের পাশে যে পেট্রোল পাম্প আছে, মার্ডারের ঠিক পরেই আপনি ওখান থেকে পেট্রোল ভরিয়েছেন। আরও প্রমাণ আমরা ঠিক খুঁজে নেব। আপনার জন্য ভালো হবে যদি নিজের দোষটা স্বীকার করে নেন, না হলে আপনাকে বেধড়ক মারধর করে আমাদের সত্যিটা বের করতে হবে। বলুন। স্যার, আমি মুমতাজ ম্যাডামকে ওনার অফিসে ছাড়তে আর নিয়ে আসতে যেতাম। আমরা একে অপরকে ভালোবাসতে শুরু করেছিলাম, কিন্তু মুমতাজ আমি বিবাহিত সেটা জানতে পেরে গেছিল। ঠকবাজ! আমি তোমাকে স্বামী মনে করে নিজের মাথায় তুলে রাখতাম, আর আমার পিছনে তুমি এই সব করছিলে। দাঁড়ান রিটা দেবী, প্লিজ ছাড়ুন একে, প্লিজ। স্যার, মুমতাজ আমাকে হুমকি দিয়েছিল যে ও রিটাকে সব বলে দেবে আর আমার জীবন শেষ করে দেবে। আমি অনেক বোঝানোর পরেও বুঝতে চাইনি স্যার। তো আমার খুব রাগ হয়েছিল, আর রাগের মাথায় আমি কি করব বুঝতে পারিনি। আর গলা টিপে তুই ওকে মেরে ফেললি। স্যার, আমি মুমতাজকে মারতে চাইনি স্যার। আমি তো ভুল করে, জানি না। এবার বুঝতে পারবি, এবার বাকি জীবনটা জেলে কাটাবি। অ্যারেস্ট করো ওকে। স্যার, চল স্যার, চল স্যার। জোসেফ আর মুমতাজ একে অপরকে ভালোবেসে ফেলেছিল। মুমতাজের এই কথাটা একেবারেই জানা ছিল না যে জোসেফ অলরেডি বিবাহিত। একদিন যখন মুমতাজ জোসেফের পিছু নেয় আর তার বাড়িতে লুকিয়ে ঢুকে পড়ে, তখনও জোসেফকে একটা মহিলার সঙ্গে রোম্যান্স করতে দেখে। পরে জিজ্ঞেস করলে মুমতাজ জানতে পারে যে ওটা জোসেফের স্ত্রী রিটা ছিল। মুমতাজের তো পুরো পৃথিবীটাই ওলটপালট হয়ে গিয়েছিল। মুমতাজ জোসেফের পর্দা ফাঁস করবে ঠিক করে নিয়েছিল, কিন্তু জোসেফ রাগের বশে মুমতাজকেই এই পৃথিবী থেকে সরিয়ে দেয় আর মানুষের নজর এড়ানোর জন্য বোরখার সাহায্য নিয়ে লাশটাকে সরিয়ে ফেলে। অপরাধ যতই চালাকির সাথে করা হোক না কেন, আইনের হাত থেকে বাঁচতে পারবে না। এমন আরও কাহিনী দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন। আবার দেখা হবে। জয় হিন্দ।